পাশের পোর্শনটা দেখলাম তো করে আসলাম, তো ওই সাইডে ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যতটুকু করছি আজকে আলহামদুলিল্লাহ। এখন এইটা করে নিচে চলে যাব, নাস্তা বানাতে হবে। এখন বেলা হয়তো বাজে কয়টা, 7টা মনে হয় বাজে, তাই না? তো 8টার মধ্যে তো উঠে যাবে সবগুলাই। 7:30 বাজে। 7:30? 7:30 বাজে। 7:30 অলরেডি বেজে গেছে। তো যে বাকি কাজগুলো আছে, দেখুন পানি কি পরিমাণ জমে আছে। এই যে দেখুন পানি কিভাবে জমে আছে, টপগুলো এই পাশে আনছি এই কারণে আর কি পানিটা জমে আছে। তো এগুলো এখন দেখি বরাবর করে সেট করবো, এখানে তো টপিং করবো এই পাশটায়, সেজন্য এই পাশটা এখন আর রাখতেছি না, এখানেই রাখবো। এত সুন্দর করে গুছাবো না আসলে এখন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বৃষ্টির জন্য জনজীবন যেন থেমেই গিয়েছে। ছাদের এই পোর্শনটা মাঝে মাঝেই আমাকে ডাকছে, কবে কাজ করবে, কবে আসবে আমার কাছে। তাই বলে বলে ডাকে, নাও আজ এসেই গেলাম তোমার যত্ন নিতে। একটু দেরি হলো, কিন্তু তোমার দুয়ারে আজ দাঁড়িয়ে আমি। ওই পাশে কাজ করেই হাঁপিয়ে গিয়েছি জানেন, তবু কিছু করার নেই। মায়া বুঝলেন, মায়া। যত জীবন বেঁচে থাকবো এভাবেই হব তোমাদের ছায়া। নর্মালি যে কাজগুলো করে থাকি প্রতিদিন, 4টা বাচ্চা নিয়ে সামলানো বড্ড মুশকিল। তার ওপর যদি প্রকৃতি এমন করে, এই ধরুন 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, না বাইরে কাজ করতে পারছি, না কোথাও ভালোভাবে যেতে পারছি কাজের প্রয়োজনে। আর ঘরের কথা কী বা বলবো, এত সুন্দর করে গুছিয়ে মুছে রাখি, তবু যেন ফ্লোরটা স্যাঁতসেঁতে হয়ে থাকে। আকাশের মন খারাপটা আমি একদিন নিতে পারি, কিন্তু এভাবে 3-4 দিন নিতে পারি না। কেন যেন আমারও মনটা খারাপ হয়ে যায়। কবে, কোথায়, কে কখন আমাকে কতটা কষ্ট দিয়েছে জানি না, নিজের অজান্তে মনে পড়ে যায়। নিজেকে বড্ড একা মনে হয়, আজকাল যেন বেশি লাগতেছে। সেদিন নুরের আপু এক ব্লগার আপুর ব্লগ যখন আমি ওয়াচ করছিলাম, দেখে খুব হাসছিল। বলে কি ওদের কি কমন সেন্স নাই, কিসব ভিডিও এগুলা দেয়। যে যে কাজ করে সে মনে করে তার কাজটাই মনে হয় একদম শ্রেষ্ঠ, সেজন্য ইউটিউবে এইভাবে দিয়ে দেয়। তখন ওনার কথা শুনে আমার কেন যেন মনে হলো উনি ইনডিরেক্টলি কিছু আমাকেও বলছে। এক হিসাবে ঠিকই বলেছেন উনি, যে লাল পানি খায় তার কাছে কিন্তু লাল পানি সম্মানজনক লাগে, আর যে ফ্রেশ পানি খায় তার কাছে সেটা সম্মান। এই যে দেখছেন এই পাতাগুলা, এগুলা কেন দেখাইলাম জানেন? কারণ এগুলো হলো আপনার পরুই পাতা, ওই যে ওই গাছ থেকে উড়ে উড়ে আসে। এখন উনি যদি বলে আমাকে যে আমার গাছের জন্য ওর ছাদ নষ্ট হয়, তাহলে এই যে প্রমাণ, আমি ভিডিও দেখাই দেবো। কারণ কি, আমার গাছের পাতা তো সরে যায় মাঝখানে, আর এগুলো ঝাড়ু দিয়ে আমি ফেলে দিই। আর এই পরুই পাতা তো ছোট ছোট না, এগুলো চিপাই যায় থাকে, ঠিক আছে? অবশ্যই এরপরও গাছের দোষ দিবে যে গাছ দেখেই থাকে, নইলে চলে যেত। না না, যেখানে গাছ নাই সেখানেও কিন্তু পাশে যায় কড়ি পাতা থাকে, এটা কিন্তু মাঝখানে থাকে না, কড়ি পাতাটা এমন। তো চলেন বাকি গাছগুলো শেষ করি। এখন আমি ওনাকে কিছু বলছি না, কিন্তু এর উত্তর কোনো না কোনো দিন, কখনো না কখনো যখন আমি সাকসেস হয়ে যাব ইনশাল্লাহ, তখন ওনাকে দিব। এই যে আসুন আসুন, এই যে এখানে একটা ছিদ্র করছে দেখেন, পানি যায়, পানি কিন্তু যায় না, পানি কিন্তু আবার রিটার্ন আসতেছে। এখন যদি বলেন যে ভিতরে মনে খাইতে আছে, আসলে খাটে নাই। এই যে ফ্লোরটা আপনারা যখন ছাদ ঢালাই দিবেন, উনি ইঞ্জিনিয়ার হলে কি, কিন্তু উনি ছিলেন না যখন ছাদ ঢালাই দিচ্ছে, উনি কাছে ছিলেন না। পক্ষে ঢালাই যখন করবে, ছাদ ঢালাই দিবে, তখন অবশ্যই আপনারা পাশে থাকবেন। কারণ কি, এই দেখুন এই যে ছিদ্রটা হয়েছে, হ্যাঁ, এই ছিদ্রটা কিন্তু পরে করা হয়েছে, এটা আমি করাইছি লোক দিয়ে। তাহলে এটা যদি শুরুতে আপনারা একটুখানি বাঁকা করে করেন ডালাইয়ের একটা পাশে যেখান দিয়ে পানি যাবে, তাহলে কিন্তু এটা বেটার হয়। আর নইলে সারা জীবন এটা ভুগতে হয়। আমার ছাদে, আমার রুমে কিন্তু ফল সিলিংটা করা হয়েছে। এখন যদি আমি ছাদটা ড্যাম হয়ে যায়, তাহলে কিন্তু আমার সিলিংটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে বাধ্য হয়ে আমার যখন বৃষ্টি হয় তখন এসে সিচন লাগে এভাবে। এই জন্য আপনারা এই ভুলটা করবেন না, আপনারা সবসময় ছাদ ঢালাই সময় অবশ্যই কাছে থাকবেন। আর ছাদের যে কোনো একটা পোর্শনে যেখান দিয়ে পানি ফেলবেন, এখান দিয়ে অবশ্যই এরকম নিচু করবেন একটা পাশ। যে কোনো কাজই দেখলে সহজ মনে হয় জানেন। আমি যে কাজগুলো করি তার বেশিরভাগ সময়ই নুরের আপু থাকে ঘুমে। ধরুন সকাল ভোরে নামাজ পড়ে উনি ঘুমিয়ে যায়, আমি কোরআনটা পড়ে কাজে লেগে যাই। এবার সব কাজবাজ সেরে যখন নাস্তা টাস্তা বানিয়ে একটু রেস্ট নেব আধা ঘন্টার জন্য, কারণ ঘর গুছানো বাকি থাকে, রান্নার পর তো ঘেমে একাকার হয়ে যাই, তখন যে একটু রেস্ট নিব, আর ঠিক সেই মুহূর্তে উনি ঘুম থেকে জাগে।
তো কি অবস্থা, পাখার নিচে আমি শুয়ে আছি। তার মানে কি সারাদিন আমি আর কিছুই করিনি, কারণ নিজে দেখে নাই সেজন্যে। এবার খাওয়া দাওয়া করে উনি চলে গেল, বাচ্চারাও স্কুলে চলে গেল। আমি আবার পুনরায় কাজ করা শুরু করলাম। ঘর দুয়ার মোছামুছি, ঝাড়টা সব কিছু করে, গোসল করে, নামাজ পড়ে, চারটা খেয়ে যখন আবার একটু শোবো রেস্ট নেওয়ার জন্যে, অনলি আধা ঘন্টা, সেই সময় উনি আবার আসে, এসে দেখে আমি শুয়ে আছি। তো যাই হোক, এমনই হয়। সে রাতের বেলাও কাজবাজ সেরে এশার নামাজটা পড়ে যখন ঘুমাবো, সে এসে দেখে আমি শুয়ে আছি। এবার বলুন তো, সারাদিন কিন্তু আমি কিচ্ছুটি করিনি। তো ছাদে কাজবাজ করার পর ঘেমে পুরো জামাটা একদম ভিজে গিয়েছে। যদিও হালকা হালকা বৃষ্টি ছিল, সেটা বৃষ্টি বলা যায় না আসলে, তবুও জামাটা একদম ভিজে একাকার হয়ে গিয়েছে। ফ্রেশ ট্রেশ হয়ে আবার কাজে লেগে গেলাম। আজকে ভাবছি গরু গোশত রান্না করব আর ভুনা খিচুড়ি করব। যেহেতু নুরাব্বু খেতে ভালোবাসে, সেজন্য এই ব্যবস্থা। তার গরু গোশতও পছন্দ, ভুনা খিচুড়ি পছন্দ। যেহেতু আবহাওয়ার সাথে ম্যাচ আছে, সেহেতু সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য রান্নাটা আমি করে নিব। হলুদ, মরিচ, সজ, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা, এলাচ গুঁড়া, টক দই, পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা যে যেমন খান তেমনই স্বাদ মতো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিব যেন প্রত্যেকটা গোশতের গায়ে মশলাগুলো লেগে যায়। রান্না একটা শিল্প, মনোযোগ দিয়ে সুন্দর করে রান্না করলে সব রান্নাই মজা হয়। প্রশংসা পাবেন বা না পাবেন সেটা দেখার বিষয় না, ওরা যেন মজা করে খেতে পারে সেটাই মুখ্য বিষয়। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে নিব। বেশ অনেকটা পেঁয়াজই দিতে হবে, যেহেতু গোস্তগুলো পরিমাণে অনেকটা বেশি। আজকে টক দই দিয়ে রান্না করতেছি, গ্রেভিটা যেন খেতে ভালো হয়। সবসময় তো একটা রান্না একঘেয়েমি হয়ে যায় না, সেজন্যই আজকে এভাবে রান্না। ভুনা খিচুড়িটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। অল্প একটু আদা পেস্ট, অল্প একটু রসুন পেস্ট, একটু হলুদ, গোটা কয়েক কাঁচামরিচ, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি 4 পট নিয়েছি, সো 8 পট আমি পানি দিয়ে দিয়েছি। গরু গোস্তটা লম্বা সময় ধরে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, নিজে থেকেই পানি উঠেছে, ওই যে টক দই দিয়েছি না, সেজন্য আসলে। তো গরু গোস্তটা যত মাখাবেন তত কিন্তু টেস্ট বের হয়ে যায়। আমি এবার লবণ দেখে নিলাম লবণটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, লবণ একদম পারফেক্ট, আমি লবণ পরে আর কোনো দিইনি। গরু গোস্তটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এইদিকে আলহামদুলিল্লাহ ভুনা খিচুড়িটা আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। হয়তো ক্যামেরাতে ভালো করে আসছে না, কিন্তু খেতেও যেমন সুন্দর হয়েছে, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে এসে একটু ঘি দিয়ে দিব যেন স্মেলটা সুন্দর হয়। আর কাঁচামরিচগুলো যেহেতু শুরুতেই আমি দিয়ে দিয়েছি, তো এই পর্যায়ে কাঁচামরিচ আর দিব না। আলহামদুলিল্লাহ, রান্না আমার ডান। এভাবে মুষলধারায় বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, আর তারপরে যদি এরকম গরম গরম খিচুড়ি আর গরু গোশত হয়, সে আর বলতে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণ টেস্ট হবে।
আর সময়গুলো কেমন সুন্দর ভালো যাবে। তো যাই হোক, এখন খিচুড়িটা খেয়ে নিব। যদিও এক গাল খেয়েছি শুরুতে, এখন বাকিটা এখানে বসে সুন্দর করে খেয়ে নিব। এই যে দেখুন ওখানে অগোছানো জায়গাটা, এখানে বসে ফার্স্টে একটু খেয়েছি, দেন এখন খেয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সময় দেন, অবশ্যই পজিটিভ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।